হ্যালো, আমি সুস্মিতা বলছি। ভালো আছেন তো? ওকে, আমিও ভালো আছি। কিছুদিন আগে একটু অসুস্থ হয়েছিলাম, এখন ঠিক আছে মনে হচ্ছে। যাই হোক, আমি ভিডিওটা শুরু করব এক্ষুনি। তার আগে আমি বলে নিই যে আমার সাবস্ক্রিপশানের দরকার। আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা দেখুন, পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার সাবস্ক্রাইব করলে আমি খুব উপকৃত হব। এইটাই হলো মেন পয়েন্ট। কারণ আমি যখন করছি এক ভিডিও যখন আপলোড করছি, তখন আমার তো একটা কিছু চিন্তা নিয়ে তো আমি নিশ্চয়ই এগোচ্ছি, তা নাহলে তো আর এটা আমার হয়তো সাকসেস করতে পারতাম না। যাই হোক, তাহলে আজকে আমি একটা রাগের উপরে চর্চায় বসছি আপনাদের সাথে, এবং আশা করি আপনাদের খুব ভালো লাগবে। রাগটা আমার খুব ফেভারিট রাগ, খুবই পছন্দের রাগ, অসম্ভব আমার ভালো লাগা রাগ একটা। আমি মানে মোটামুটি কেউ গাইতে বললে আমি গাইতাম বাগেশ্রীটা। রাগটার নাম হলো বাগেশ্রী, আগেই বলে দিলাম। যাই হোক, রাগের পরিচয় নিয়ে এখন একটু চর্চা করি। রাগটা কফি ঠাটের অন্তর্গত। বাগেশ্রী রাগটা কফি ঠাটে অন্তর্গত। বাদী মা সমবাদী সা, বাদী মা সমবাদী সা, জাতি ঔরব সম্পূর্ণ। ঔরব যাওয়াতে আরোহীতে 5টা পর্দা, অবরোহীতে 7টা পর্দা। তবে অবরোহীতে রে পা দুর্বল আছে। হ্যাঁ, যাওয়ার সময় রে পা কিন্তু বর্জিত হচ্ছে। আমি যখন যাচ্ছি মানে আরোহীতে উঠছি যখন, তখন রে আর পা বর্জিত। আবার অবরোহে যখন আমি ফিরছি যখন, তখন সেখানে হচ্ছে আপনার কিছুটা হচ্ছে, দুর্বল হচ্ছে। রে পাটা দুর্বল হয়ে যাচ্ছে অবরোহতে কিছুটা। দেখুন, সেটা দেখলেও শুনলেই বুঝতে পারবেন আলোচনাটা। আমি এইমাত্র বললাম যে এটা কফি ঠাটের উৎপন্ন, এই রাগটি, বাগেশ্রী রাগটি। কফি ঠাটে কী কী পর্দা ব্যবহার হয় আপনাদের আগেই বলেছি ঠাট সম্পর্কে। গানি, কোমল আর বাকি সব শুদ্ধ। আর ঠাটের উপরে বেস করে কিন্তু রাগের পর্দার ব্যবহার হয়, স্বরের ব্যবহারটা হয় সাধারণত। এইটাই আমরা জানি, জেনে এসছি। গা আর নি কোমল এই রাগেতে। হ্যাঁ, আর বাকি সব শুদ্ধ আছে। এটা গাইবার সময় হচ্ছে আপনার মধ্যরাত্রি, পূর্বাঙ্গ প্রধান রাগ। হ্যাঁ, পূর্বাঙ্গ প্রধান রাগ এটা। তাহলে কিন্তু এখানে গ্রন্থাকারের মতে আবার মতভেদ আছে, গ্রন্থাকারদের মতে আবার মতভেদ আছে। কেউ আবার বলে উত্তরাঙ্গ প্রধান রাগ। এখানে আমরা চর্চায় যাব না, মানে দুটো জানালাম ঠিকই, কিন্তু চর্চাতে মানে তর্কের মধ্যে যাব না। আর এই রাগের মধ্যে মা, ধা, নি এই 3টে স্বরসঙ্গতির মানে বৈচিত্র্যতাটা অপরিসীম, যার দ্বারা রাগের রূপটা খুব সুন্দর হয়ে ওঠে, মানে কী বলবো, আরও শ্রুতিমধুর হয়ে যায় এই রাগে, এবং বৈচিত্র্যদায়ক হয়ে যায় স্বরসঙ্গতি এই 3টে, মা, ধা, নি। আর এই রাগে কেউ মানে পঞ্চম বর্জিত যাওয়াতে, আরোহীতে পঞ্চম বর্জিত, আগেই বলেছি আপনাদের রে আর পা আরোহীতে বর্জিত, সেই জন্য জাতি আপনার ঔরব সম্পূর্ণ। তবে এখানে কিছু কিছু মতভেদ আমি বলছি পা পা কেন্দ্র করে, কেননা কিছু কিছু সঙ্গীতজ্ঞ বা গুণীজনেদের এক একজনের এক এক রকম অভিমত আছে। কেউ বলছে পা সম্পূর্ণ বর্জিত, আবার কেউ আরোহীতে হ্যাঁ পা বর্জিত করছে, অবরোহীতে পা হালকা ব্যবহার করছে। আবার কেউ মানে আরোহী অবরোহী দুটোতেই পায়ের প্রয়োগ করছে, মানে ব্যবহার করছে। তাহলে একটা কথা আমি বলে দিচ্ছি, পা নিয়ে যখন 3টে মত রয়েছে, একটাতে বলছে যে আরোহীতে পা বর্জিত, অবরোহীতে হালকা ব্যবহার, যেটা আমরা করি। দ্বিতীয়ত আবার কেউ বলছে যে পা দুটোতেই বর্জিত, কিন্তু আমরা পা বর্জিত সম্পূর্ণ করি না, কারণ পাকে কেন্দ্র করে আমার জাতির পরিবর্তন হচ্ছে। পাকে কেন্দ্র করে জাতির পরিবর্তন, সম্পূর্ণভাবে জাতির পরিবর্তন হচ্ছে। মানে
তিনজন তিনটে মানে মানে মতামতের মধ্যে 3 রকম মতামতের মধ্যে তো 3 রকমই হবে জাতি। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা আমি যেটা ব্যবহার করি বা আমরা যেটা প্রচলিত সেটাই আমি বলছি। আবার অনেকে কিন্তু পা বর্জিত করে যে না তা না, অনেকে পা বর্জিত করে গায়, কিন্তু আমরা সেভাবে শিখিনি। আমাদের বলছে যে আমরা আরোহিতে রে পা বর্জিত ঠিকই, অবরোহিতে আমরা পাটা বক্রভাবে খুব হালকা ব্যবহার করছি এবং খুব রেয়ার, খুব কম ব্যবহার করছি, এবং পায়ের ব্যবহারেতে এত সুন্দর একটা সৌন্দর্য প্রকাশ পায় সেটা বলা বাহুল্য। আপনারা শুনবেন বড় বড় শিল্পীর গলাতে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে মাপা ধা মাগা রেসা এই যে করছে না, অপূর্ব মাপা ধা মাগা রেসা। হ্যাঁ, রেটাকে হালকা করে ব্যবহার হচ্ছে, কেননা এইখানে রেটা দুর্বল। রে আর ধাটা দুর্বল আছে, তবে ধা পুরোপুরি দুর্বল না, রেটাই দুর্বল। তারপর তাছাড়া বলছে যে এই এক্ষুনি বললাম যে জাতির মত পরিবর্তন হয়ে যাবে পায়ের ব্যবহারের উপর দিয়ে, এক একজনের এক এক রকম মতামত রয়েছে বলে। আর এইটা কানাড়া অঙ্গের রাগ, এটা কানাড়া অঙ্গের রাগ। এতে অবরোহে পঞ্চম দুর্বল করে গান্ধারের মধ্য দিয়ে আমরা সায়েতে আসি, এবং সায়েতে যখন আসি, হ্যাঁ, তখন কি হচ্ছে, গা থেকে এই যে রেটা কিন্তু রে থেকে যে সা আসছে সেটা কিন্তু ডাইরেক্ট হচ্ছে না, রে সা এরকম হচ্ছে না, সা রে সারে সা, সারে সাটা একটা মানে 1/4 ইউজ হচ্ছে, আবার রেতে ব্যাক করছি, তারপরে সায়েতে ন্যাশ করছি, দাঁড়াচ্ছি, মানে এন্ড করছি। তাহলে ওটাতে বলছি যে কি হচ্ছে, মানে রাগের মানে এটা হচ্ছে গায়কের মধ্যে কিছুটা পড়ছে, তাহলে ওটা কি হচ্ছে, মানে অদ্ভুত একটা সৌন্দর্য প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, সেই জন্য বলছে যখন আমরা রেতে আসবো, রে থেকে সাতে আসবো, তখন সা টাচ করে রে থেকে সাতে আসবো, রে ডাইরেক্ট না, রে ডাইরেক্ট হচ্ছে না, বাস রে থেকে সাতে ডাইরেক্ট যাচ্ছি না, রেকে যখন টাচ করছি সাটাকে টাচ করে রে বড় করে দিচ্ছি, সাটা জাস্ট টাচিং, তারপরে আমি সায়েতে যাচ্ছি, ডাইরেক্ট যাচ্ছি না, রে সা এইভাবে যাচ্ছি না, সারে সা। হ্যাঁ, এইভাবে আমরা তাহলে বাগেশ্রীতে ফেরাতে সায়ে এন্ড করছি। তাহলে এটাতে কি বলছে, এটা শ্রুতি মাধুর্যতা, মানে শ্রুতি মধুর বেশি হয়, শুনতে বেশি সুন্দর লাগে, মানে অপূর্ব একটা রাগ, অপূর্ব একটা রাগ। মানে আমি তো অসম্ভব, মানে যে কোনো প্রোগ্রাম হলেই আমি এই রাগটাই গাইতাম, বা এমনকি আমি একটু চুজি টাইপের, যে কারণে আমার যেই রাগটা বেশি ভালো লাগে আমি সেই রাগটা শুধু বারবার বারবার গাই, এবং নিজেকে আত্মতৃপ্তির জন্য, আত্মতৃপ্তিটাই তো বড় না। হ্যাঁ, এখন ব্যাপারটা হলো বাগেশ্রী রাগটা যেটা, সেটা তো রাত্রের রাগ, আপনি মানে 8টা 9টার পর থেকে আপনি যে কোনো সময় গাইতে পারেন, যে কোনো সময়তেই গাইতে পারেন। যে আপনি যে আমরা তো আর মিড নাইটার মানে গাওয়ার অনুষ্ঠান নিয়ে বসবো না, সেটা সম্ভব না। সেক্ষেত্রে আমরা একটা মোটামুটি টাইমটাকে মেনটেন করি। সকালের রাগ সকালে গাই, দুপুরের রাগ দুপুরে গাই, যেমন সারাং জাতীয় রাগ, সারাং, সব সারাংই দুপুরবেলার হয়। তারপরে মিড নাইটের রাগ আছে, তারপরে সকালের রাগ আছে, রাত্রের রাগ আছে, সন্ধ্যের রাগ আছে। সেইভাবে মোটামুটি শিল্পীরা রাগ চুজ করে পরিবেশন করেন। এবারে আমি পকরটা বলি, সা নি ধা সা, গানি কোমল, আলাদা করে কিছু বলবো না। হ্যাঁ, সা নিচে নি, নিচে ধা সা, তারপরে মা ধা নিধা, মাধা নিধাটা খুব হয়, কেননা পা তো খুব দুর্বল, অসম্ভব দুর্বল, মানে কঞ্চিত ব্যবহার হচ্ছে, তাও সেটা অবরোহে ফেরার সময়টা। হ্যাঁ, তারপরে মাধা নিধা, মা গা রে সা,
এটা হলো পকর। তারপরে হচ্ছে আরোহ বলছে বা আরোহী বলছে সা নি ধা নি ধা নি সা মা গা মা ধা নি সা। আমি দু রকম আরোহী অবরোহী দিচ্ছি, এইটা আমরা করিনি, তাও আমি আপনাদের জানাচ্ছি। হ্যাঁ, করতে পারেন, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, অবরোহ হচ্ছে সা নি ধা মা গা রে সা। হ্যাঁ, এটা হলো প্রথম আরোহী অবরোহীটা। এবং অথবা অন্যরকম আপনি করতে পারেন, যেটা আমরা করি, সাগা মাধা নিসা, সাগা মাধা নিসা, সাগা মাধা নিসা ঔরব। হ্যাঁ, অবরোহটা হচ্ছে সা নি ধা মাপা ধা। এই মাত্র বললাম মাপা ধা স্বরসংগতিটা মানে বাগেশ্রীর একটা এত সুন্দর মানে রূপ খোলে বা সৌন্দর্য বৃদ্ধি করে বা শ্রুতি মাধুর্যতা বাড়ায়, সেটা অপরিসীম। তাইলে অবরোহীটা সা নি ধা মাপা ধা মা গা রে সা। রেটা কীভাবে ব্যবহার করবেন আমি বলেছি। রেটা স্বর বিস্তার, যা কিছু বিস্তার, বোল দিয়ে বিস্তার যখন করবেন তখন রেটা ডাইরেক্ট ইউজ করবেন না, সা টাচ করে রে তারপরে সা। হ্যাঁ, তাহলে এতটুকু আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে বাগেশ্রী রাগের ব্যবহারটা কিভাবে করবেন। ব্যবহারটা আমরা অনেক সময় বই পড়ে কিন্তু কিচ্ছু বুঝবো না, কেননা গুরুমুখী শিক্ষাতে কিভাবে সেটা তারা আমাদেরকে খুব শেখানোর সময় অ্যানালাইসিস করে। হ্যাঁ, যখন হয়তো আমি ভুল করছি তখন গুরুজি বলে দিচ্ছে যে তুমি এই যে করলে এটা ঠিক হলো না। হ্যাঁ, এই যে করলে এটা তোমার ঠিক হলো না। সা রে সা, হ্যাঁ, রে সা হবে না, রে সা এটা শুনতে ভালো লাগছে না, এটা ডাইরেক্ট হচ্ছে রে রে সা রে সা, এই জিনিসটা। তাহলে কিভাবে এগুলো অ্যানালাইসিস করে আমাদেরকে শেখান তারা। হ্যাঁ, তাতে আমাদের কি হয়, রাগ পরিচয় সম্পর্কে আমাদের আরও পরিষ্কার হয়ে যায়। সবচেয়ে বড় জিনিস আগে শুনতে হয়, শোনাটা খুব দরকার, কারণ শুনতে শুনতে আপনার কান পরিষ্কার হবে। শোনা মানে কি, আমি রেকর্ড খুলে বসে রইলাম, সেটা সেই শোনা তো আর কোনো শোনা না। মাইনরলি শুনতে হবে আমার পরিচিত রাগ যেটা বা অপরিচিত রাগ, এখানে কোন কোন পর্দা কিভাবে ব্যবহার করছে এবং রাগের নামটা কি পরে জানতে পারলেন, তাতে কি হচ্ছে আপনার অনেকটা কান তৈরি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের শোনাটা 70%। খুব বড় একজন শিল্পী আমাদের যখন ক্লাস নিতেন, খুব বড় শিল্পী, নাম করা, বিশাল নাম করা শিল্পী আমাদের আচার্যা ছিলেন। উনি আমাদের মানে স্টুডেন্টদের রিকোয়েস্টে বলতেন, কেননা উনি কমপ্লিটলি প্রফেশনাল সিঙ্গার ছিলেন। তো ওনাকে সব স্টুডেন্টরা জিজ্ঞাসা করেছে, স্যার আমরা প্র্যাকটিসটা কতক্ষণ করব, কতটা পরিমাণে প্র্যাকটিস করব, কি করব। তখন উনি শিক্ষাগুরু বলেছিলেন যে শুনবে 70%, শুনবে 70%, হ্যাঁ, প্র্যাকটিস করবে 20%, অনলি 20%, আর 5% শেখা। কিন্তু এই যে 5% শিখবে, তোমাকে খুব ভালো একজন গুরু চুজ করতে হবে, কারণ গুরু সবাই হতে চায়। মানে যে না জানে সেও বলে আমি গুরু হব, যেমন নেতা ক্ষেত্রে সবাই নেতা হতে চায়। নেতার নেতৃত্ব করার ক্ষমতা থাকুক বা না থাকুক, আমি নেতা, আমি পপুলার হব, সেরকম গুরুর ক্ষেত্রেও তাই। সেজন্য বলছে 5% তোমাকে গুরুমুখী শিক্ষা, গুরুর থেকে শিখতে হবে। কিন্তু সেই গুরু তোমাদের খুব ভালো চুজ করে গুরু নিতে হবে, যে নাকি তোমাদের সত্যি শিক্ষা ঠিকভাবে দেবেন। হ্যাঁ, তাহলে 70% শোনা, 20% প্র্যাকটিস আর 5% শিক্ষাগুরুর থেকে শেখা। তার শেখার ভাগটা খুব একটা বেশি না। তাহলে যতটুকু শিখছি ততটুকু আমি যদি শোনার মধ্যে দিয়ে সেটাকে অ্যানালাইসিস করতে পারে, আমার মনে হয় মানে নিজেকে তৈরি করে নিতে পারি, আমার মনে হয় সেটা আরও বেশি মানে প্রফিট হবে। তারপরে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, কীভাবে অ্যাপ্লিকেশনটা তোমাকে তারপরে
নিজের কিছুটা আইডিয়া তো অ্যাপ্লাই করতেই হয়, কারণ ফাইন আর্টস এমন একটা জিনিস যে নিজস্ব অ্যাপ্লিকেশনটা না থাকলে ফাইন আর্টস কখনো ফাইন আর্টস হয় না। ফাইন আর্টস হচ্ছে গড গিফট। ফাইন আর্টসরা উপর থেকে ঝরে পড়ে না, ফাইন আর্টস গড গিফট থাকে কিছুটা। সেই অ্যাপ্লিকেশনটা তোমার কনফিডেন্সের উপর দিয়ে সেটা অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, সেই কনফিডেন্সটা হবে একদম পারফেক্ট কনফিডেন্স। ঠিক আছে, অনেক বড় কথা বললাম আমি, এবারে ছাড়ছি। আপনারা ভালো থাকুন, শুনবেন, ওকে।